কি হবে না, mutual relationship is established among facts, events and experts by comparison. এরপরে তার পরের স্টেজটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন হচ্ছে প্রিন্সিপাল এন্ড লস আর formulated for the future life situations. তারপরের একদম স্টেজে থাকবে অ্যাপ্লিকেশন। New learned knowledge is used in new situation. তার মানে এখানে বুঝতে পারছো যেখানে আমরা স্তর বাই স্তর এলাম, যেখানে আমরা প্রথম এখানে দেখেছিলাম স্টেপ অফ লেভেলস এর প্রথমে আমরা দেখলাম প্রিপারেশনের পরে আমরা দেখলাম স্টেটমেন্ট, তারপর প্রেজেন্টেশন, তারপর অ্যাসোসিয়েশন, তারপরে হচ্ছে জেনারেলাইজেশন, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন। এই যে স্টেপের নামগুলো খালি মনে রাখবে এবং এই স্টেপগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজাতে দেয়, স্টেপগুলো এলোমেলো করে দেওয়া থাকে, ঠিক আছে? স্টেপগুলোকে ঠিকঠাক করে সাজাতে। এরপরে আমরা দেখবো যে প্রাইমারি পজিশন। বলো। বলছি নেচার অফ মোটিভেশনটা আর একবার লাস্টে বলে দেবেন, এখান থেকে ঠিক বুঝতে পারলাম না। নেচার অফ মোটিভেশন, ওকে। নেচার অফ মোটিভেশনটাতে দেখো কি বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে in memory level of teaching the teacher force the students to learn the syllabus content. এখানে টিচার কি করবে, এই মেমোরি লেভেল অফ টিচিং এ শিক্ষার্থীদের টু লার্ন, শিখতে কি, দ্য সিলেবাস কন্টেন্ট, সিলেবাসের যে কন্টেন্টটা রয়েছে সেই সিলেবাস কন্টেন্টটা মানে সিলেবাসের মধ্যে যা আছে সেটা শিখতে একজন শিক্ষার্থীকে একজন টিচার বাধ্য করবেন। বোঝা গেল এতটুকু? এবারে সেটা কিসের মাধ্যমে? থ্রু দ্য প্রসেস অফ মেমোরাইজেশন, সেটা হচ্ছে মেমোরাইজেশনের মাধ্যমে। তাহলে এই নেচার অফ মোটিভেশনটা হচ্ছে যে একজন শিক্ষক মেমোরাইজেশনের মাধ্যমে সিলেবাস কন্টেন্ট যেটা রয়েছে সেটাকে শিখতে বাধ্য করবেন। মানে আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদের সিলেবাসে হেত্তাভ্যাস রয়েছে, এই হেত্তাভ্যাসটা ধরো তোমাদের ক্লাসের যে টিচার তিনি একজন স্টুডেন্টকে মুখস্থ করে এই হেত্তাভ্যাসের যে অংশটা সিলেবাসের মধ্যে রয়েছে সেটা শিখতে বাধ্য করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। এবারে প্রাইমারি পজিশন হচ্ছে এখানে টিচার। এখানে প্রাইমারি পজিশন টিচার, তার কারণ হচ্ছে এখানে যে সাবজেক্ট সেন্ট্রিক যে লার্নিংটা সেটা কিন্তু এবারে টিচার লার্নারকে যেহেতু সেটা মেমোরাইজিং এর মাধ্যমে শিখতে বাধ্য করছেন, সেই জন্য এখানে প্রাইমারি পজিশনে বসবেন টিচার। এখানে কিন্তু আমরা যখন আবার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের দেখব তখন কিন্তু এখানে কিন্তু প্রাইমারি পজিশনে চলে যাবেন টিচার এবং লার্নার। কিন্তু রিফ্লেকটিভ লেভেল যেটা আমি বলেছিলাম যে অ্যাফেক্টিভ ডোমেইনের, এবং এই রিফ্লেকটিভ লেভেলটা কিন্তু একদম স্টুডেন্ট সেন্ট্রিক। এই মেমোরি লেভেল তাহলে প্রাইমারি পজিশনে যেহেতু টিচাররা বসছে এবং টিচাররা ডমিনেন্ট করছে, সেহেতু আমরা বলতে পারি
যে এটা যেরকম সাবজেক্ট সেন্ট্রিক লার্নিং, সেরকম এটাকে আমরা টিচার সেন্ট্রিক লার্নিংও বলবো। কারণ এখানে স্টুডেন্টদের কোনো স্বাধীনতা থাকছে না যে সে সেই সাবজেক্টেরই হেত্তাভ্যাসের উদাহরণটা দিলাম। এখন কেউ মুখস্থ না করে সে সেটাকে সেই তার কনসেপ্টটাকে বুঝে নিতে পারে, সে অন্যভাবে পড়তে পারে। কিন্তু এখানে আমরা দেখব যে সেটা মুখস্থ করতে বাধ্য করা হচ্ছে। তো যখনই এটা টিচারের ডমিনেন্ট রোল আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা এটাকে টিচার সেন্ট্রিক লার্নিং এর মধ্যে ফেলবো। তাই এখানে প্রাইমারি পজিশন হচ্ছে টিচার। এবার প্রত্যেকটা আমরা লেভেল অফ টিচিং স্যারের কিছু মেরিটস এবং কিছু ডিমেরিটস দেখতে পাবো। এখানে মেরিটস বা সুবিধাগুলো কি? নাম্বার 1, এখানে মেরিটস হচ্ছে যে ইউজফুল ফর চিলড্রেন অ্যাট লোয়ার ক্লাসেস। আমি এটা বলেছিলাম যে বাচ্চা ছেলেদের ধরো তুমি এবিসিডি শেখাবে, কি একদম প্রথমে অ আ ক খ শেখাবে কিংবা নামতা শেখাবে, সেখানে কিন্তু এই মেথডটা খুব ইউজফুল। Us under development and they have a rote memory. Second merits এর জায়গাটা হচ্ছে the role of the teacher is important. এই লেভেলে টিচারদের রোলটা হচ্ছে ইম্পর্টেন্ট টিচিং দেওয়ার ক্ষেত্রে। বলা হচ্ছে the role of the teacher is important in this level of teaching and he is free to make choice of subject matter, plan it and can present it at will. Third হচ্ছে the knowledge acquired at memory level teaching forms a basis for the future. উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে when students intelligence and thinking is required, এরপরে হচ্ছে আমরা fourthly এটার মেরিটস হচ্ছে memory level teachings acts as the first step for understanding and reflective levels of teaching. এটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে মেমোরি লেভেল টিচিংসটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ কার জন্য? আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ লেভেলস অফ টিচিংস এর জন্য। ইট ইজ প্রিরিকুইজিট ফর আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং এর পূর্ব শর্ত। এবার ডিমেরিটসটা কি আছে? ডিমেরিটস হচ্ছে this does not contribute to the development of the students capabilities. এটা স্টুডেন্টদের ক্যাপাবিলিটিস এর কোনো ডেভেলপমেন্ট ঘটাতে কোনো কন্ট্রিবিউশন রাখে না। Since at this level student learns by rote, the knowledge gained does not prove helpful in real life situations as it does not develop the talent of students. এটা হচ্ছে মানে রোটেশনালি এই শিক্ষাটা একই জিনিস বারবার মুখস্থ করে 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 এই নলেজটাকে গেইন করে। ফলে এই শিক্ষাটা কখনোই একজন শিক্ষার্থীর রিয়েল লাইফ, তার বাস্তব রিয়েল লাইফ সিচুয়েশনে তাকে
কখনোই অ্যাডজাস্ট করতে সাহায্য করে না। কারণ এই শিক্ষাটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী, তোমরা যারা পড়েছো সেই তোতা পাখির শিক্ষা গ্রহণের, মানে নিয়ে যাচ্ছে মুখস্থ করে যাচ্ছে, জ্ঞান হয়ে যাচ্ছে, ইনফরমেশন গ্যাদারিং হয়ে যাচ্ছে, কিন্তু সেই শিক্ষাটা কি করে তার রিয়েল লাইফে সেটাকে অ্যাসোসিয়েট করতে পারবে এবং সেটাকে সে প্রতিফলিত করতে পারবে, সেটা কিন্তু এই মেমোরি লেভেল অফ টিচিং এমএলটির ক্ষেত্রে হয় না। এরপরে হচ্ছে thirdly demerits হচ্ছে the pupils are kept in strict discipline and charming in instead of this teaching. Fourthly হচ্ছে মানে এখানে কিন্তু এই যে মানে একটা মানে বলা যেতে পারে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে একটা কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে এই টিচিংটা প্রোভাইড করা হয়। সেখানে স্টুডেন্টের ভালো লাগা খারাপ লাগা এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই না। Fourthly হচ্ছে intelligence does not carry any importance in this type of teaching and it lacks motivation. এই ধরনের টিচিং এর ক্ষেত্রে কিন্তু ইন্টেলিজেন্স বা বুদ্ধির খুব একটা বেশি কার্যকারিতা থাকে, সেই কারণে এটা কিন্তু মানে একটা ল্যাক মোটিভেশনের জন্য। এরপরে আমরা সেকেন্ড যে লেভেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে এই তিনটে লেভেল নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেকেন্ড লেভেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যেটা প্রথমে মেমোরি লেভেলের ক্ষেত্রে যেটা আমরা বলেছিলাম যে লিস্ট থটফুল, সেখানে আমরা বলবো যে থটফুল, এবং এর প্রবক্তা হচ্ছেন মরিসন ইউএলটি, এমএলটি পরে হচ্ছে ইউএলটি। খুব দ্রুত আমরা এগিয়ে যাব। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? এমএলটি নিয়ে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। ওকে, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করে রাখতে হবে। এবারে আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে দেখব, যেটা আমি বললাম যে এটা অনেকটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাফেক্টিভ ডোমেন, যেটার কাজ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য নলেজ, আন্ডারস্ট্যান্ড দ্য এডুকেশন। তো এখানে আমরা দেখব যে memory level of teaching is a prerequisite for the understanding level of teaching, সেটা আমি আগে বলেছি। In understanding level of teaching, teacher stresses to make understand to the pupils the generalization, principles and facts. আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংস এর ক্ষেত্রে শিক্ষক যেটার উপর চাপ দেন বা গুরুত্ব দেন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে কিসের প্রতি? জেনারেলাইজেশনস, প্রিন্সিপালস এবং ফ্যাক্টস এর প্রতি। এরপরে আমরা অবজেক্টিভস এর জায়গাটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ইউএলটির ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে ইট এইমস অ্যাট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইনস্ট্রাকশনাল মেসেজেস বাই means of interpretation, তারপরে হচ্ছে
এক্সাম্পলিফিকেশন মানে হচ্ছে দৃষ্টান্ত, ক্লাসিফিকেশন, কম্পারিজন, আর হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্স মানে হচ্ছে অনুমান। এই ইনফারেন্স অফ কিসের অনুমান? নমস্কার। ইনফারেন্স অফ ইনস্ট্রাকশনাল মেসেজেস। বলছি যে হ্যাঁ, তাহলে তুমি দেখো নিচে একটা শেয়ার স্ক্রিন বলে অপশন আছে। এরপরে আমরা কি দেখব? শেয়ার স্ক্রিন পাবে তুমি। হ্যাঁ বলো। বলছি আরেকবার যদি একটু বলেন অবজেক্টিভস গুলো, মানে ক্লিয়ার হলো না ব্যাপারটা, তাহলে খুব ভালো হতো। শেয়ার স্ক্রিন করে এবার আচ্ছা, শেয়ার স্ক্রিন করতে পারো তুমি। সেকেন্ড অবজেক্ট মানে এইমস হচ্ছে যে তুমি ছবিগুলো তুমি না, ব্যাপারটা হচ্ছে এর মূল লক্ষ্য হচ্ছে ইট এইমস at the understanding of instructional message। এটার উদ্দেশ্য হচ্ছে যে ইন্টারপ্রিটেশন করা, ব্যাখ্যা করা কোন একটা বিষয়কে। এক্সাম্পলিফিকেশন মানে হচ্ছে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, আপনার কাছে কেউ কথা বলছে না? তিনটে অপশন আপনার কথাটা ওভারল্যাপ করে অন্য কথা আসছে, শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, অন্য কথা চলে আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার তোমার যদি উইন্ডো খোলা থাকে, মানে ধরো তোমার যদি ছবিগুলো খোলা থাকে অলরেডি, তখন তুমি ডিরেক্টলি শেয়ার করতে পারবে। আর যদি এন্টার স্ক্রিন করো তাহলে কোনো সমস্যা নেই। এক মিনিট একটু জাস্ট এ করে দেব। হ্যাঁ, এবার আমরা চলে যাই। আমরা যেটা করছিলাম, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার শোনা যাচ্ছে তো? শেয়ার স্ক্রিন করলে মোটামুটি স্যার, তাও আপনার কথা ওভারল্যাপ করে অন্য কথা আসছে। ঠিক আছে, ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ 5-7 মিনিট এটা একটু হবে, কিছু করার নেই, ঠিক আছে। শেয়ারের অপশন চলে আসছে। তো যেটা বলছিলাম যে এটার মূল লক্ষ্যটা হচ্ছে বা উদ্দেশ্যটা হচ্ছে, অবজেক্টিভস মানে হচ্ছে উদ্দেশ্য। এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে ছবি মতো যে ইনস্ট্রাকশনাল মেসেজটা দেওয়া হচ্ছে সেটাকে বোঝা, আর সেটা বোঝা মানে হচ্ছে সেটাকে ইন্টারপ্রিটেশন করা, সেটার ব্যাখ্যা করা। এক্সাম্পলিফিকেশন তার দৃষ্টান্ত প্রদর্শন, ক্লাসিফিকেশন মানে হচ্ছে তার শ্রেণীবিন্যাস করা, কম্পারিজন করা, আর হচ্ছে ইনফারেন্স অফ বলা হচ্ছে যে ইনস্ট্রাকশনাল মেসেজ। ইনস্ট্রাকশনাল মেসেজটাকে অনুমান করা। ইনফারেন্স মানে হচ্ছে অনুমান করা। হয়ে যাচ্ছে? মানে যখনই আমি কোনো একটা বিষয়কে বুঝতে পারবো, তখন যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে, ইনস্ট্রাকশন মানে হচ্ছে যে টপিকটা আলোচনা করা হচ্ছে, এটাকে আমরা টেকনিক্যালি এডুকেশনাল ভাষায় বলি ইনস্ট্রাকশনাল মেসেজ। সেই টপিকটা যেন আমরা বুঝতে পারি, সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং আমরা বুঝলে তাহলে আমরা তার এক্সাম্পল এটা দিতে পারবো। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমার স্ক্রিনটা দেখো, তুমি তোমার স্ক্রিনটা দেখাচ্ছে এখানে, তোমার স্ক্রিন বুঝতে পেরে গেছো যে এবার তুমি ধরো শেয়ার করো। বেদান্তে ওয়াননেস এর কথা বলা হয়। হাইড করে রাখো, হাইড অপশনটা আছে এবারে নিচে তোমার যে স্টপ শেয়ার। তুমি যখনই একজনকে বলতে দেখবে যে সে বলছে এবার ছবিটা দেখা যাচ্ছে তোমাকে দেখে যে তুমি আর আমি এক, স্বরূপত আমরা এক এবং অভিন্ন, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তাহলে না হাইড করো, নেই হাইড করো। এ হচ্ছে বেদান্তের
ধারণা এর মধ্যে রয়েছে। হ্যাঁ হাইট হয়ে গেছে, মানে হাইট বা না তো এই যে বিষয়টা আমি বললাম, স্যার আপনার কথাটা একটু ভুল যাচ্ছে স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে যে আর কেউ স্যার, কথা আপনার বলছেন এরকম কথা- শোনা যাচ্ছে স্যার। আপনার কথা ছাড়িয়ে ওভারল্যাপ করে অন্য কথা আসছে স্যার। সেটা একটু মানে হবে 5-7 মিনিট হবে একটু আর কি এখানে আসলে হ্যাঁ অনেকটা ওই জন্য মানে আপনি যেগুলো বলছেন না ওগুলো কথাগুলো চাপা পড়ে যাচ্ছে, ঠিক মানে মানে আমরা ঠিক বুঝতে পারছি না। স্যার উনি হয়তো একটু জোরে জোরে কথা বলছেন তো এই জন্য শোনা যাচ্ছে। এক্স্যাক্টলি হ্যাঁ সেটা আর 3-4 মিনিট হবে। ওটা একটা আসলে একটা টেস্টিং হচ্ছে ওই জন্য। তো হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার তো নিশ্চয়ই এবার এটা হয়ে যাবে। আসছে, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে যখনই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটার দিতে পারবো। আমরা তখনই কোনো কিছুর এক্সাম্পল দিতে পারবো যদি আমরা ধরো কোনো একটা বিষয়কে বুঝেছি, কোনো একটা ডেফিনেশনকে বুঝেছি, কোনো একটা ধরো আমরা যেরকম একটা সংজ্ঞাকে বুঝেছি, তখন আমরা তার এক্সাম্পল দিতে পারবো। বুঝতে পারছো তো? তো সেই কারণে যেটা ব্যাপার হচ্ছে যে এর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মেমোরাইজিং করা নয়, সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করা। এবং যখনই আন্ডারস্ট্যান্ডিং হবে তখনই আমরা সেটাকে ক্লাসিফিকেশন করতে পারবো, সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো, ইন্টারপ্রিট করতে পারবো, সেটাকে আমরা এক্সাম্পলিফিকেশন করতে পারবো, সেটাকে কম্পারিজন করতে পারবো, এবং আমরা সেটাকে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা যে ইনস্ট্রাকশনাল মেসেজটা তার অনুমানও করতে পারবো। ঠিক আছে, অন্য ইনস্ট্রাকশনাল মেসেজের অনুমানও করতে পারবো। বোঝা গেছে? বোঝা গেল কি ঠিক গেল না? এটা স্যার এটা টিচিং মেথডে বললো তো না অবজেক্টিভস এ, মানে সেটাই না বুঝতে পারলাম না। অবজেক্টিভস অবজেক্টিভস, আচ্ছা স্যার। মোটামুটি একটা বিষয় তোমরা একদম ক্লিয়ারলি মাথায় রাখো, সেটা হচ্ছে ধরো তুমি বেদান্ত নিয়ে পড়ছো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা শুধু মুখস্থ করা নয়, এটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? ধরো ওয়াননেস, স্বরূপত আমি, এক্স ওয়াই জেড সবই এক। এই যে ওয়াননেস, দ্বৈতবাদে ডুয়ালিটিকে স্বীকার করা হয়, অদ্বৈতবাদে ওয়াননেসকে স্বীকার করা হয়। এই যে কেন ওয়াননেসকে স্বীকার করা হয় আর কেন দ্বৈতবাদে ডুয়ালিটিকে স্বীকার করা হয়, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের বিষয়। একটা কথা মনে রেখো, যখন আমরা হোয়াট দিয়ে কোনো কিছু সার্চ করি তখন সেটা হচ্ছে, মনে রাখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে মেমোরি লেভেল। আর যখন আমরা হোয়াই দিয়ে সার্চ করি তখন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ব্যাপারটা বোঝাতে পেরেছি? যখন তোমরা হোয়াট দিয়ে সার্চ করবে মানে কি পেলাম, কি পাবো, কি আছে, সেটা তো কেবলমাত্র ইনফরমেশন এবং সেটা অ্যাসোসিয়েটেড টু দা মেমোরি, সেই কারণে হচ্ছে এটা মেমোরি লেভেল। ওকে, কিন্তু যখনই আমরা হোয়াই দিয়ে সার্চ করব তখন সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে যাবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এ চলে যাবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটা মানে একদম সহজভাবে বোঝার জন্য একটা হচ্ছে হোয়াট দিয়ে, একটা হোয়াই দিয়ে, আর রিফ্লেক্টিভ এর ক্ষেত্রে আমি বলবো হাউ দিয়ে। ভাবে হোয়াই মানে কেন, ঠিক আছে, আর হাউ মানে কিভাবে। কেন কেন এই যে আমি বললাম যে দ্বৈতবাদ অদ্বৈত, এটা হচ্ছে যখন আমরা এই কেনর অনুসন্ধান করতে যাব তখন আমাদের অলরেডি ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে হবে কি হবে না। যখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করছি তখন কি, যেটা পেয়ে গেলাম ঠিক আছে, কি, আর কোনো ব্যাপার না, এটাতে কি আছে, ওটাতে কি আছে, এখানে কি আছে,
সেখানে আর কোনো কিন্তু এক্সপ্লেনেশনের ব্যাপারটা আসছে না, আমার মেমোরি লেভেলের উপর সেখানে ডিপেন্ড করছে। কিন্তু আমি যখন সেটাকে ওয়াই দিয়ে করছি, কেন, তখন আমাকে যেটা করতে হচ্ছে ইন্টারপ্রিটেশন করতে হচ্ছে, ব্যাখ্যা করতে হচ্ছে। দ্বৈতবাদ কেন ডুয়ালিটির অস্তিত্বকে স্বীকার করে সেটা ব্যাখ্যা করতে হচ্ছে। কিংবা চারবাকরা কেন বলেছে যাবৎ জীবেদ সুখম জীবেদ ঋণম কৃত্বা ঘৃতম প্রেবেদ, কেন বলেছে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এবারে ধরো এক্সাম্পলিফিকেশনের ক্ষেত্রে এই যে ডুয়ালিটিকে স্বীকার করেছে দ্বৈতবাদীরা, সেখানে আমরা দেখব যে সর্বশক্তিমান ভগবান এবং ভক্ত সেখানে সেই সর্বশক্তিমানের উপাসনা করছে, তার থেকে কম পাওয়ারফুল একজন। এই ডুয়ালিটি একটা অস্তিত্ব আমাদের মধ্যে রয়েছে, সেখানে ওই যে দাস্য ভাবের প্রসঙ্গটা চলে আসবে। বুঝতে পেরেছো? তুমি প্রভু আমি দাস, এই ব্যাপারটা চলে আসছে। ক্লাসিফিকেশনের ব্যাপার চলে আসবে, কম্পারিজনের ব্যাপার চলে আসবে, এই ব্যাপারগুলো চলে আসবে। এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ড বাই ক্যান। এইটা বোঝাতে পারলাম না? স্যার স্যার তার মানে এইটা সাবজেক্ট সেন্ট্রিক হচ্ছে, তাই তো? এই লেভেলটা, কোনটা? এই লেভেলটা না, এই লেভেলটা টিচার এন্ড স্টুডেন্ট সেন্ট্রিক হচ্ছে। কিন্তু স্যার এখানে তো সাবজেক্টটাই গুরুত্ব পেল। সাবজেক্ট গুরুত্ব হবে, সাবজেক্ট ইজ এ কনস্ট্যান্ট ফ্যাক্টর। এখানে সাবজেক্ট ইজ এ কনস্ট্যান্ট ফ্যাক্টর। সাবজেক্ট লেভেল সব জায়গাতেই আছে, ঠিক আছে, কিন্তু সাবজেক্ট এখানে ডমিনেন্ট করছে না। কিন্তু এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটিটা রয়েছে টিচার এবং স্টুডেন্ট বোথ সাইড থেকে। বুঝতে পারা গেছে ব্যাপারটা? স্যার বলছি মানে এই জায়গাটা যেটা বুঝতে পারলাম না সেটা হলো এটা সাবজেক্ট সেন্ট্রিক কেন নয়, কারণ এখানে তো সাবজেক্টকে জিজ্ঞেস করেই আমরা কেন প্রশ্নটা করছি বা সেটা অন্য অ্যাঙ্গেল থেকে বলছো, সেটা হ্যাঁ বুঝতে পেরেছি আমি, সেটা অন্য অ্যাঙ্গেল থেকে বলছো। শোনো, তোমরা সিভি ফ্যাক্টর সম্পর্কে ধারণা আছে? একটা হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর, একটা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর। এখানে মনে রাখবে তিনটে লেভেল অফ লার্নিং এর ক্ষেত্রে কনস্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে সাবজেক্ট, ওকে, ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে টিচার্স এবং লার্নার, ওকে। এর বেসিসের উপর ভিত্তি করে দুটো সেন্ট্রিক লার্নিং এর কথা আমরা বলছি। একটা হচ্ছে টিচার সেন্ট্রিক লার্নিং আর একটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং। মেমোরি লেভেল অফ টিচিংস এর ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে একেবারে টিচার সেন্ট্রিক লার্নিং, এবং সেখানে আমরা বলেছিলাম কেন যে সাবজেক্ট সেন্টার্ড হচ্ছে, কেন, কারণ সেই সাবজেক্টটাই আসলে ডিমান্ড করছে, সাবজেক্টটাই আসলে সেখানে মানে যাকে বলে পরিচালিত করছে, মানে মোটিভেটেড করছে কিসের জন্য? টিচার সেন্ট্রিক লার্নিং এর জন্য। এখানে কিন্তু সাবজেক্ট নিউট্রাল অবস্থায় রয়েছে, সে কিন্তু স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং এবং টিচার সেন্ট্রিক লার্নিং কোনোটাকেই বেশি ইনফ্লুয়েন্সড করছে না। যেখানে আমরা মেমোরি লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে দেখেছিলাম যে সাবজেক্টের কন্টেন্টটাই এরকম যে সেখানে সে কিন্তু ইনফ্লুয়েন্সড করছে টিচার সেন্ট্রিক লার্নিং কে প্রোভাইড করতে। কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংস এর ক্ষেত্রে আমরা দেখবো যে সাবজেক্ট কন্টেন্ট এখানে কিন্তু বিলং করছে একেবারে নিউট্রাল জায়গাতে, সে কিন্তু টিচার সেন্ট্রিক লার্নিং এবং স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং কোনোটাকেই ইনফ্লুয়েন্সড করছে না। বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল না বলো? এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার? সবার ক্লিয়ার? মানে স্যার যার ডিমান্ড থাকবে মানে সেটা সেন্ট্রিক হবে, এটা তো মানে এটাই বোঝাচ্ছে। মানে এখানে আমরা দেখবো যে ডিমান্ডটা কি করছে। আমরা এখানে দেখবো যে এইটার ক্ষেত্রে টিচার ডমিনেন্ট করছে না স্টুডেন্ট তার ফ্রি স্পেস পাচ্ছে তার মতো করে, ওকে। যেখানে টিচার ডমিনেন্ট করবে সেখানে টিচার সেন্ট্রিক লার্নিং হবে, যেখানে স্টুডেন্ট তার মুক্ত পরিবেশ পাবে, যেখানে টিচারের কোনো ডমিনেশন থাকবে না, একটা
ফ্রি স্পেস থাকবে লার্নার্স এর জন্য, সেখানে সেটা হয়ে যাবে লার্নিং সেন্ট্রিক, মানে লার্নার সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, তার মানে এটা টিচারও সেন্ট্রিক আর স্টুডেন্টও সেন্ট্রিক। হ্যাঁ, এখানে টিচার এবং স্টুডেন্ট সেন্ট্রিক, তার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট টিচার সেন্ট্রিক লার্নিং কিংবা স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং কাউকেই ইনফ্লুয়েন্স করছে না, এখানে সাবজেক্ট নিউট্রাল অবস্থায় রয়েছে। ওকে, হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম ঠিক। তো এবারে আমরা নেক্সট এতে চলে যাই। নেক্সট দেখো, সেটা হচ্ছে নেক্সট যেটা বললাম যে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অবজেক্টিভস include the use of a proper procedure। এটা তো খুবই ইজি, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। ফোর্থ অবজেক্টিভ হচ্ছে যে the subject matter is wider and more detailed, it includes the application of principles and generalization of real life situation। ফলে বুঝতেই পারছো যে যেহেতু সেটা আন্ডারস্ট্যান্ডিং মেথডে হয়েছে, সেহেতু আমি তো এখানে এই জায়গাটা ডিটেলসে বললাম যে এখানে সাবজেক্ট নিউট্রাল জায়গাতে রয়েছে এবং সেটা লার্নার সেন্ট্রিক হয়ে যাচ্ছে। এরপর টিচিং মেথডস এর জায়গাটা যদি দেখি তাহলে দেখব যে লেকচার মেথডস কাম ডেমনস্ট্রেশন মেথড, এটা একটা হতে পারে। এবার সেকেন্ডলি হচ্ছে ডিসকাশন মেথড, আলোচনার মাধ্যমে হতে পারে। ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, আর হচ্ছে এক্সাম্পলিফিকেশন এন্ড এক্সপ্লেনেশন মেথড। এইটা হচ্ছে মেথডস এর জায়গাতে আছে। এবার টিচার্স রোলের জায়গাটা কি থাকবে না, দ্য টিচার্স প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল। টিচার এখানে একটা তাৎপর্যপূর্ণ রোল প্লে করবে। হি প্রেজেন্টস লার্নিং মেটেরিয়াল এন্ড জেনারেটস ইন্টারেস্ট ইন দেম। এবং তিনি কি করবেন না, তিনি লার্নিং মেটেরিয়াল প্রেজেন্ট করবেন এবং শিক্ষার্থীদের মধ্যে ইন্টারেস্টকে তিনি জেনারেট করবেন। দ্য সিকোয়েন্স অফ presentation of content, mode of instruction and methods used in evaluation remain with the teacher। এরপরে লার্নার্স এর রোল হচ্ছে the role of the learner is most active and they have to work hard at this level. The participants at this level are secondary learners. The framework is set by the teacher। এখন এখানে আমরা এমএলটি এর ক্ষেত্রে দেখেছিলাম যে এটা আমরা দেখেছিলাম যে এখানে প্রাইমারি যারা লার্নার, যারা ইনিশিয়াল স্টেজে রয়েছে তাদের জন্য ছিল। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু আমরা দেখলাম যে সেকেন্ডারি লার্নার্স এর জন্য। এবার টিচিং ইকুইপমেন্টস এর ক্ষেত্রে মডেলস, চার্ট, ফ্ল্যাশ কার্ড, পিকচার, এগুলো সব আসবে। এরপরে আমরা নেচার অফ মোটিভেশন এর ক্ষেত্রে আমরা দেখব যে ক্লাসরুম ক্লাইমেট ইজ মোর মোটিভেশনাল। এই কারণে আমরা যে ক্লাসরুম টিচিং দেখি সেটা মূলত ইউএলটি, আন্ডারস্ট্যান্ড লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে টিচিং প্রোভাইড করা হয়। লার্নার্স আর অ্যাক্টিভলি এনগেজড ইন দ্য লার্নিং প্রসেস, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। মোটিভেশন এট দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ইজ এটাও হবে বাহ্যিক, মানে এক্সটার্নালাইজড হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা হবে ইন্টারনাইজ বা আভ্যন্তরীণ ইন নেচার। যেখানে আমরা বলেছিলাম যে এমএলটির ক্ষেত্রে শুধুমাত্র এক্সটার্নাল, এখানে প্রশ্নটা ওইভাবেই দেয় যে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বোথ কোন নেচার, কোন লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে। তো সেখানে আমরা মেমোরি লেভেল অফ টিচিং এর ক্ষেত্রে দিয়েছিলাম শুধুমাত্র এক্সটার্নাল, এখানে আমরা দেখব এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বোথ। ইভালুয়েশন সিস্টেম হচ্ছে এসে অ্যান্ড অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স। The test and tools need proper planning. Planet tests
could evaluate the students' ability to comprehend, grasp, analyze, synthesize, and discriminate. এরপর স্টেপ অফ লেভেলস এর ক্ষেত্রে আমরা দেখবো। বুঝলাম না, আরেকবার ইভ্যালুয়েশনটা কি বললে একটু ভালো ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ইভালুয়েশনের ক্ষেত্রে এখানে এসে টাইপ কোশ্চেন্স এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স আমরা দেওয়া হবে, স্টুডেন্টদের জন্য আমরা দেব বা লার্নার্সদের জন্য দেব। এবারে এখানে আমরা টেস্ট এবং টুলস গুলোকে প্রপার প্ল্যানিং এ সেগুলোকে তৈরি করতে হবে এবং আমরা দেখব যে এই যে ইভালুয়েশনের মাধ্যমে স্টুডেন্টদের কি কি স্কিলকে আমরা ইভালুয়েট করব, স্টুডেন্টদের কোন কোন এবিলিটি বা কোন কোন ক্যাপাসিটি গুলোকে আমরা ইভালুয়েট করব, সেটা হচ্ছে কম্প্রিহেন্ড, মানে হচ্ছে তাদের বোঝার ক্ষমতা কতটা রয়েছে, তাদের গ্রাসপিং এর ক্ষমতা কতটা রয়েছে, তাদের উপলব্ধি করার ক্ষমতা কতটা রয়েছে, তাদের অ্যানালাইজিং করার ক্ষমতা কতটা রয়েছে, মানে বিশ্লেষণ করার ক্ষমতা কতটা রয়েছে, তাদের সিনথেসাইজ করার ক্ষমতা বা সংশ্লেষণ করার ক্ষমতা কতটা রয়েছে এবং ডিসক্রিমিনেট করার ক্ষমতা কতটা রয়েছে বা প্রভেদ করার ক্ষমতা কতটা রয়েছে। সেই যে মানে এই যে অ্যাবিলিটি গুলো, এই অ্যাবিলিটি গুলো একজন লার্নার্স এর কিভাবে ডেভেলপ করছে সেগুলো আমরা ওই অবজেক্টিভ এবং অবজেক্টিভ টাইপ এবং এসে টাইপ কোশ্চেন্স এর মধ্য দিয়ে আমরা ইভালুয়েট করব। ওকে, আচ্ছা স্যার, স্যার বলছি তাহলে যেখানে আমরা যেখানে আমি বলছিলাম আমি বলে দিই, এমএলটির ক্ষেত্রে বা মেমোরি লেভেল অফ টিচিংস এর ক্ষেত্রে আমরা যেখানে দেখছিলাম যে এসে টাইপ কোশ্চেন্স এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স কিংবা সাবজেক্টিভ টাইপ কোশ্চেন্স দিয়ে আমরা তার শুধুমাত্র মেমোরাইজিং স্কিলটার কতটা ডেভেলপ করছে সেটা আমরা দেখছিলাম। এখানে কিন্তু ওই সেম টাইপ অফ কোশ্চেন্স দিয়ে আমরা স্টুডেন্টের যে যে এবিলিটি গুলোকে ইভালুয়েট করব সেটা হচ্ছে যে তার কম্প্রিহেন্ড স্কিল কতটা রয়েছে, মানে বোঝার ক্ষমতা কতটা রয়েছে, গ্রাসপিং উপলব্ধি করার ক্ষমতা কতটা রয়েছে, অ্যানালাইজড করার ক্ষমতা বা বিশ্লেষণ করার ক্ষমতা কতটা রয়েছে, সিনথেসাইজ করার বা সংশ্লেষণ করার ক্ষমতা রয়েছে, ডিসক্রিমিনেট করার ক্ষমতা কতটা রয়েছে। তার মানে এখানে মনে রাখতে হবে যে এই এমএলটির ক্ষেত্রে যে এসে বা অবজেক্টিভ টাইপ বা সাবজেক্টিভ টাইপ প্রশ্ন দেওয়া হবে সেগুলো কিন্তু মনে রাখতে হবে সেই প্রশ্নগুলো দেওয়া হবে একেবারে তার যে সিলেবাস এরিয়া রয়েছে তার মধ্য থেকে হুবহু, মানে একটা উত্তর যেভাবে লিখে দেওয়া হয়েছে সেভাবে সে মুখস্থ করে লিখবে, অ্যাজ ইট ইজ সে সেভাবে লিখতে পারছে কিনা। এখানে কিন্তু দেখা হবে যে প্রশ্নটা দেওয়া হবে সেখানে কিন্তু এই প্রশ্নটা মানে দেওয়া হবে যে যে টপিকটা আলোচনা করা হয়েছে সেই টপিকটা সে ঠিকঠাক বুঝতে পারছে কিনা। ধরো এখানে যদি দেওয়া হয় এমএলটির ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে এমএলটির ক্ষেত্রে প্রশ্নটা কি দেওয়া হবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা লেখো। ওকে, সেখানে সে পুরো এই সূত্রটা লিখে দেবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখে দেবে। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রযোজ্য হচ্ছে এরকম একটা ম্যাথ দিয়ে দাও। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। বোঝা গেছে? আর বলছি স্যার সেখানে আমি ধরো তোমাদের দিয়ে দিলাম 4 প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত লেখো। এটা যখন লিখতে পারছে তাহলে সেখানে বুঝে নিতে হবে যে সে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা শুধু মুখস্থ করে নিয়ে সে সূত্রটা বুঝতে পেরেছে, সেই সূত্রটার অ্যাপ্লিকেশনটাকে বা তার যে প্রয়োগটাকে সে ধরতে পেরেছে এবং নিজে প্রয়োগ করতে শিখেছে। ওকে, বোঝা গেছে দুটো ডিফারেন্স, পার্থক্য দুটো বোঝা গেছে? এটাই। আর কি বলছিলে বলো? ওই বলছিলাম ওটাই যে তাহলে এটাকে আমরা একাধারে প্র্যাকটিক্যাল এক্সামও বলতে পারি, তাই তো? মানে ইউএল
প্র্যাকটিক্যাল এক্সামটা আবার পরের স্টেজেই চলে গেলে। প্র্যাকটিক্যাল যখন একেবারে প্র্যাকটিক্যাল পর্যায়ে যাব, সেটা তো আমি বললাম যে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলে চলবে। আচ্ছা যেরকম ভাবে আমরা যেরকম ভাবে বলেছিলাম, কেন আমি বলছি একটা জিনিস মাথায় রাখবো, আমার পুরো টপিকটা কমপ্লিট হোক, আমি শেষে দেখবে মানে একেবারে আমরা যেরকম বলেছিলাম একদম প্রথমে, যে এখানে দেখো মেমোরি লেভেলের ক্ষেত্রে বলেছিলাম যে মেমোরি লেভেলটা হচ্ছে একেবারে মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংস যেটা আমরা বললাম, সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে একটা পূর্ব প্রয়োজনীয় মানে ইয়ে হচ্ছে লেভেল হচ্ছে মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং এর। সেরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ইজ প্রিরিকুইজিট ফর দ্য রিফ্লেক্টিভ লেভেল। বোঝা গেছে? তো সেই কারণে এই জায়গাগুলো মনে রাখবে, যেরকম ভাবে আমরা বলেছিলাম memory level of teaching is prerequisite for the understanding level, simultaneously understanding level of teaching is a prerequisite for the reflective level of teaching. ক্লিয়ার বিষয়টা? তো সেই কারণে এই জায়গাটা কিন্তু ভুলিয়ে ফেলবে না। তুমি যখনই প্র্যাকটিক্যাল শব্দটা ব্যবহার করছো, তখন কিন্তু সেটা একেবারে ডিরেক্টলি চলে যাচ্ছে তোমার এর ক্ষেত্রে, রিফ্লেক্টিভ লেভেলের ক্ষেত্রে। ওকে, তো আমি খুব তাড়াতাড়ি শেষ করবো, কারণ আমাদের টাইম শেষ হয়ে গেছে অলরেডি। আমার একটা অন্য কাজ আছে, অন্য আরেকটা আছে।